বন্ধুরা, আমরা এখন পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ সম্পর্কে জানব। অর্থাৎ পদার্থবিজ্ঞান যে আজকের অবস্থাটা এসেছে, সে আসার জন্য নিশ্চয়ই সেটা একদিনে আর আসতে পারেনি। বিভিন্ন বিজ্ঞানীর অনেক রকমের অবদান শেষ পর্যন্ত হতো আজকের অবস্থানে পদার্থবিজ্ঞান এসে পৌঁছেছে। তো সেই অবদানগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জানবো। এর কারণ হচ্ছে, তোমরা যদি তোমাদের পাঠ্যপুস্তকটা খুলো, এই টপিকটা যখন পড়বে তখন দেখবে যে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন অবদান দিয়ে একদম পুরো ভরিয়ে ফেলেছে, এবং যেটা পড়াটা অবশ্যই কিছুটা কিন্তু আমাদের জন্য কষ্টদায়কই। আমি নিজে যখন পার্সোনালি পড়েছিলাম তখন দেখা যেত যে আমার আর কি পড়তে এই জায়গাটা মোটেও ইচ্ছে হতো না। কিন্তু যে সমস্যাটা হতো সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের নৈর্ব্যক্তিক পরীক্ষা, নৈর্ব্যক্তিক প্রশ্ন কিংবা ওই যে সৃজনশীলে 1 নম্বরের প্রশ্ন আছে না, সেগুলো হয়তো মাঝে মাঝে চলে আসতো। তো একটু কষ্ট করে হলেও তো এটা পড়তে হবে। তো আমি একটা কাজ করলাম। কাজটা হচ্ছে যে তাহলে একটা কাজ করি, এই টোটাল অবদানগুলোকে আমি 3টা যুগে ভাগ করি, ছোট ছোট করে স্প্লিট করে ফেলি বা অংশে পরিণত করে ফেলি। যেমন আমরা প্রাচীন যুগের একটা অবদান পড়ছি, মধ্যযুগে কিছু অবদান পড়ছি, আর আধুনিক যুগে কিছু অবদান পড়ছি। এরপরে যে কাজটা করলাম ঠিক এইভাবেই এরকম বিজ্ঞানীর নাম আর তার অবদানটা কি। সালটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও চেষ্টা করবে সালগুলো একটু পড়ার। বাট মেইন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে নামটা আর তার অবদানটা খুব শর্টকাটে এভাবে লিখে 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 যদি 1-2 বার প্র্যাকটিস করো, আমি তোমাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমার অবশ্যই জিনিসগুলো মনে থাকবে। যেমন মনে করো যে আমাদের প্রাচীন যুগ বলতে হয়তো আমরা ধরতে পারি যে খ্রিস্টপূর্ব কিংবা খ্রিস্টাব্দ, মনে করো 800 অব্দ পর্যন্ত বিজ্ঞানীদের অবদানগুলোকে বইয়ের মধ্যে এভাবে দেওয়া হয়েছে যে বিজ্ঞানী থেলিস, উনি কী করলেন যে সূর্যগ্রহণ সম্পর্কিত তিনি একটা মতবাদ দিয়েছিলেন। এছাড়াও তিনি লোডস্টোন চুম্বকের ধর্ম সম্পর্কে জানতেন এবং তার একটা ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু বিজ্ঞানী থেলিস। বিজ্ঞানী পিথাগোরাস, তিনি জ্যামিতিক উপপাদ্য, আমরা পিথাগোরাসের উপপাদ্যের নাম সবাই শুনেছি, যে একটা ত্রিভুজ যদি থাকে, সেই ত্রিভুজ যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাও তার অতিভুজের স্কয়ার হবে হচ্ছে অন্য 2টা বাহুর স্কয়ারের যোগফলের সমান, তাই না? এই উপপাদ্য ছাড়াও পিথাগোরাস কম্পমান তার এবং বাদ্যযন্ত্র নিয়ে কাজ করেছিলেন এবং সেগুলোতে তার অনেক অবদান ছিল। বিজ্ঞানী ডেমোক্রিটাস, উনি আমাদেরকে পরমাণুবাদ বা পরমাণুর ধারণা দিয়েছিলেন। অর্থাৎ পরমাণুর অবিভাজ্য, পরমাণুর পরে পদার্থকে আর অন্য কোনো অংশে ভাগ করা যায় না। এই পরমাণু কথাটার শব্দ ইংলিশ হচ্ছে অ্যাটম, এই অর্থ না। টম এসেছে হচ্ছে টমস থেকে, অর্থাৎ ভাগ করা যায় না। টমস কথার অর্থ হচ্ছে ভাগ, মানে ভাগ করা। তার মানে অ্যাটমস অর্থ হচ্ছে ভাগ করা যায় না, অর্থাৎ পরমাণুকে আর ছোট অংশে ভাগ করা যায় না। ডেমোক্রিটাস সর্বপ্রথম এই ধারণাটি আমাদেরকে দিয়েছিলেন। বিজ্ঞানী আর্কিমিডিস, তিনি হচ্ছে মূলত আমরা জানি যে লিভারের নীতি এবং তরলে বস্তু ভাসবে বা ডুববে কিভাবে, এবং ভাসলে যে কিছুটা প্লবতা পাওয়া যাবে বা কতটুকু ওজন হারাবে, এই সম্পর্কিত মতবাদ দেন বিজ্ঞানী আর্কিমিডিস। এবং সেখান থেকে তিনি ধাতুর ভেজাল নির্ণয় করতে পারেন এবং গোলীয় দর্পণে তিনি এইটা অ্যাপ্লাই করে না, তিনি অন্য একভাবে অ্যাপ্লাই করে গোলীয় দর্পণের রশ্মিটাকে কেন্দ্রীভূত করার উপায় কিন্তু আমাদেরকে শিখিয়েছিলেন। তাহলে এই ছিল হচ্ছে মোটামুটিভাবে প্রাচীন যুগে আমাদের বিজ্ঞানীদের অবদান সম্পর্কিত আলোচনা। এরপরে মনে করো যে আমরা ধরতে পারি যে খ্রিস্টাব্দ 800 থেকে মোটামুটি 1600 অব্দ পর্যন্ত যে যুগটা, মানে 800 থেকে মনে করো যে আমরা বলতে পারি যে 1600 অব্দ পর্যন্ত খ্রিস্টাব্দ, এই যুগটাকে আমি মোটামুটি মধ্যযুগে ভাগ করেছিলাম এবং সেখানকার বিজ্ঞানীদের অবদানকে এভাবে পড়েছিলাম যে ও সময় আসলে বিজ্ঞানের কিন্তু মূল অবদানটা ছিল হচ্ছে তোমার বাইজেন্টাইন এবং মুসলিম সমৃদ্ধ জ্ঞানের ধারা অনুসারে। তো দেখবে যে বেশ কিছু মুসলিম বিজ্ঞানীর নাম এখানে এসেছে, যে বিজ্ঞানী আল হাইথাম এবং বিজ্ঞানী আল হ্যাজেন। টলেমি প্রথম বলেছিলেন যে কোনো বস্তু দেখার জন্য আমাদের চোখ থেকে বস্তুতে আলো যাওয়া লাগে, বাট ওনারা এই কথাটার খুব ঘোরতর বিরোধিতা করে প্রমাণ করে দেখালেন যে চোখ থেকে বস্তুতে আলো যাবে না, বস্তু থেকে চোখে আলোটা আসবে এবং তখনই আমরা বস্তুটা দেখতে পাবো। অর্থাৎ টলেমির ধারণাকে তারা মিথ্যা প্রমাণ করেন। বিজ্ঞানী আল মাসুদি, আমার পার্সোনালি মনে আছে যে আমি যখন স্কুল কলেজে পড়তাম, তো এই আল মাসুদির এনসাইক্লোপিডিয়া আর বায়ুকণ, এটা নিয়ে অবজেক্টিভ প্রায়শই আসতো এবং এটা আমি প্রায়শই ভুল করতাম।
তো এটা তোমরা মনে রাখবে যে বিজ্ঞানী আল মাসুদি যে কাজটি করেছিলেন, যে ইতিহাস, প্রকৃতির যে ইতিহাস, সেই প্রকৃতির ইতিহাসের তিনি একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন এবং বায়ুকল নিয়ে তিনি সর্বপ্রথম আলোচনা করেছিলেন, যে বায়ুকলগুলোকে আমরা উইন্ডমিল হিসাবে চিনি, এবং সেই উইন্ডমিল কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন কিংবা তোমার ধান ভাঙা এরকম আরকম যান্ত্রিক কাজে কিন্তু আমরা বায়ুকলকে ব্যবহার করে থাকি, এবং সেটা সর্বপ্রথম বিজ্ঞানী আল মাসুদি আমাদের আবিষ্কার করেছিলেন। এরপরের অবজেক্টিভটা দেখা যেত যে খুবই বেশি মাত্রায় আসতো। বিজ্ঞানী রজার বেকন, তিনি হচ্ছেন পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। আমি জানি না যে এই অবজেক্টিভটা আমি তোমার এসএসসি লাইফে কত বেশি যে পেয়েছি, এটা আমি মনে হয় আমি ক্যালকুলেট করতে পারবো না। মানে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ বা জানার বিষয়, যে বিজ্ঞানী রজার বেকন পরীক্ষার মাধ্যমে একটা পদার্থবিজ্ঞানের তোমার পরীক্ষা করা, সেই ব্যাপারে তিনি জোর দিয়েছিলেন, বা পদার্থবিজ্ঞানের কোনো একটা নীতি প্রমাণ করা, এই ব্যাপারে তিনি জোর দিয়েছিলেন, এবং তার জন্য তাকে আমরা বলছি পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। এবং পরেরটাও আসলে খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি, উনি বিজ্ঞানী না হলেও উনি মূলত একজন ছিলেন মানে উনি একজন আর্টিস্ট ছিলেন, মানে উনি ছবি আঁকতেন। তো ওটা থেকে তিনি যেটা করলেন, পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের একটা তিনি মডেল তৈরি করেছিলেন। এবং আমরা জানি যে উড়োজাহাজ আবিষ্কার করেন কারা, রাইট ব্রাদার্স ভ্রাতৃদ্বয়। তার আগেই তিনি মধ্যযুগে থাকাকালীনই পাখির ওড়া থেকে উড়োজাহাজের মডেল তৈরি করেছিলেন, কিন্তু উড়োজাহাজটা হয়তো তিনি তৈরি করতে পারেননি, বাট একটা মডেল তিনি তৈরি করেছিলেন। তাহলে এই ছিল প্রাচীন যুগ এবং মধ্যযুগ সম্পর্কিত আমাদের বিজ্ঞানীরা কী কী অবদান রেখেছিলেন পদার্থবিজ্ঞানে তার আলোচনা। আধুনিক যুগ সম্পর্কে, আধুনিক যুগের অবদানগুলো জানতে হলে তোমরা কিন্তু আমাদের সাথেই থাকবে, এবং এতে করে তোমরা কিন্তু শুধুমাত্র এই অবদানগুলোই জানবে না, তোমরা আরও অনেক কিছুই জানতে পারবে। আমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।